নমস্কার। CNN 24 এর পক্ষে আমি পাপলু দাস। আজকের এই একান্ত আলাপচারিতায় স্বাগত জানাচ্ছি শুভাশিস চ্যাটার্জিকে। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240 র একসময় সর্বময় কর্তা অর্থাৎ আ 2020 এবং 21 এর পিজিডি সে সময়ের গভর্নর এবং বর্তমান পিজিডি এবং ডিস্ট্রিক্ট রোটারি ফাউন্ডেশন চেয়ারপারসন বর্তমান আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন এবং এই সময়ে রোটারি ডিস্ট্রিক্ট 3240 কি কাজ করছে, তাদের লক্ষ্যটা কি এবং সমাজের কি ধরনের তাদের সেই কাজকর্মগুলো নিয়ে আসছেন, এটা নিয়ে আমরা কথা বলবো শুভাশিস বাবুর সঙ্গে। দাদা নমস্কার। নমস্কার, নমস্কার। CNN এর আমাদের এই আলাপচারিতায় আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। তো এই মুহূর্তে 3240 আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কাজকর্ম মানে কোন লক্ষ্যে আপনারা কাজ করছেন? আচ্ছা। সর্বপ্রথম আমি CNN এর সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রোটারি নিয়ে যখন কথা বলতে হয়, আমার প্রথম কথা হচ্ছে আপনাদের আজকের সাবজেক্টটা আমার খুব হৃদয় স্পর্শ করেছে, হার্ট টাচিং। আপনাদের সাবজেক্টটাতে লেখা ছিল রোটারি নেক্সট জেনারেশন। আমি অবশ্যই ওটা নিয়ে বলবো, কিন্তু তার আগে আপনি যে প্রশ্নটা করেছেন যে 3240 তে রোটারি কি করছে। দেখুন, রোটারি একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা এবং এই সংস্থাটা 7টা ফোকাস এরিয়ার মধ্যে দিয়ে টোটাল এর কর্মকাণ্ডটা করে থাকে এবং 3240 এই ইন্টারন্যাশনাল বডিরই একটা অংশ। ওই 7টা ফোকাস এরিয়ার মধ্যে কিন্তু আমরা মূলত কাজ করে থাকি। হ্যাঁ, তবে কোনো জায়গায় যেই ফোকাস এরিয়ার প্রয়োজনটা বেশি, সেখানে সেই কাজটা হয়তো ইন্টেন্সিফাইড বেশি হয়, যেখানে একটু কম সেখানে কম হয়। এই মুহূর্তে আমাদের 3240 তে ধরুন লিটারেসির একটা প্রজেক্ট আমাদের চলছে, অ্যাডাল্ট লিটারেসি। স্কুলের বাচ্চাদের তো হচ্ছে, কিন্তু আমাদের একটু দেশে দুর্ভাগ্যবশত একটা অ্যাডাল্ট ইলিটারেটের একটা বিরাট সংখ্যক নাম্বার। তো সেই নাম্বারটাকে আমরা কমিয়ে নিয়ে আসার জন্য একটা অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম চালাচ্ছি। আমাদের সারা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা চলছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, যেমন ধরুন আপনাদের শিলচর শহরের কথাই বলব। শিলচর শহরে রোটারি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে পাশার ক্যান্সার হসপিটালে। সেটা 3 বছর 4 বছর আগে হয়েছিল। এখন রিসেন্টলি ওইখানে গত বছর একটি রোটারি ক্লাব সেখানে একটি পেশেন্টদের জন্য একটা ব্লক তৈরি করে দিয়েছে ফর দ্য ক্যান্সার পেশেন্টস। এরকমভাবে বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় চলছে। যেমন স্পেসিফিক আমি যেটা বললাম আপনাকে, 7টা ফোকাস এরিয়ার মধ্যে, যে ধরুন এনভায়রনমেন্ট আছে, কোথাও ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট আছে, কোথাও ওয়াশিং স্কুলস আছে বা স্যানিটেশনস আছে, হাইজিন নিয়ে কাজ করা হচ্ছে, কোথাও পিস নিয়ে কাজ করা হচ্ছে, কোথাও লিটারেসি নিয়ে কাজ। এবার শহরে আমরা দেখলাম, শিলচর শহরে আমরা বা শহরতলিতে আমরা দেখলাম বেশ কিছু সাইনবোর্ড লাগানো হয়েছে। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সেই সাইনবোর্ডগুলো লাগিয়েছে এবং রায়লা বলে এখানে একটা প্রোগ্রামকে প্রজেক্ট করেছে। এই রায়লার বিষয়টা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, যেটা আমি আপনাকে বলছিলাম যে দেখুন, এটা রোটারি বলে না, যেকোনো সংস্থা, যেকোনো পরিবার, যেকোনো বৃহত্তর ক্ষেত্রে নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া কিন্তু একটা, আমি বলবো, জাগতিক নিয়ম। কারণ আজকে আমার বাড়িতে আমি যদি আমার ছেলে বড় হয়ে আসছে, তাকে যদি অগ্রাধিকার না নিই, তাহলে আমার পরিবারটা ভবিষ্যতে কোন পথে যাবে সেটা কিন্তু ডিসিশনটা তার উপর দিয়ে নিতে হবে। সংস্থাও তাই। সংস্থাতে চিরকুমার চিরনবীন তো কেউ থাকে না। নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে সংস্থাটা যাতে সঠিক পথে চলে, সঠিক দিশায় চলে, সেরকম যাতে একটা পরিস্থিতি তৈরি করতে হবে। আমি নাম করছি না, আপনি অনেক সংস্থা দেখবেন, অনেক দল দেখবেন যে নতুন প্রজন্মকে সেরকমভাবে টেনে আনতে পারেনি বলে সেটা কিন্তু আস্তে আস্তে সেটা মিলিয়ে গেছে, লোকের মন থেকে সরে গেছে। তো রোটারি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট নিউ জেনারেশন। কারণ গ্রুমিং প্রসেসটা শুরু হয় কিন্তু ছোটবেলা। বাড়িতে বলে যে বাবা মা হচ্ছে একটি শিশুর সবচেয়ে বড় শিক্ষক। কারণ বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত তাকে গ্রুম করে মানুষে পরিণত করছে। তো যেরকম রোটারিয়ানদের কাজকর্ম আছে, রোটারি সংস্থাটা চলবে কিভাবে, কাজটা কিভাবে এগিয়ে যাবে, দেখুন রোটারি 119 সংস্থা এবং আমাদের দূরদৃষ্টি আরো বেশি কি আমরা আরো শতক পার করি। সেই জন্য সেই নবীন প্রজন্মকে শুরু করে ইন্টারাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে।
যেটা স্কুল বেসড রোটারি অর্গানাইজেশন, কিন্তু স্কুল বেসড স্কুল ছাত্রদের মধ্যে চলে। 13 থেকে 17 হচ্ছে বয়সের লিমিট। সেই ইন্টারঅ্যাক্ট ক্লাব দিয়ে হয়। তারপরে তারা পরবর্তীতে আসে রোট্রাক। এরম করতে, করতে রায়লা একটা প্রোগ্রাম, রায়লা বলতে রোটারি ইউথ লিডারশিপ প্রোগ্রাম সেটা। মানে প্রত্যেক শিশুর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি করে দেওয়া হয়। তো রায়লা প্রোগ্রামটা রোটারি, আমি একটু ইতিহাসটা আপনার কাছে বলুন। 1960 সাল অস্ট্রেলিয়াতে তদানীন্তন মহারানী আমাদের ব্রিটেনের, তার যাওয়ার কথা ছিল কিন্তু কুইন অফ ওয়েলসের। তো কোনো কারণে তিনি না যেতে পারেননি। তিনি তখন তার ভাইজিকে ওখানে পাঠান তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, কুইনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আর ভাইজির বয়স তখন 21 বছর। তখন যারা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের যারা সংস্থা ছিল তারা তখন বিপদে পড়ে গেলেন, তারা মহারানী দিয়ে আসছে, সে তো একটি 20 বছরের 21 বছরের মেয়ে। তো তার জন্য তখন তাদের মতো করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে হবে তার বয়সের সাথে। তো কি করা যায়, তখন তারা কি করলো, ওই অস্ট্রেলিয়ার সেই কুইন্সল্যান্ডের সেই কিছু বাচ্চা ছেলে মেয়েদের, কিশোর কিশোরীদের নিয়ে এসে একটা প্রোগ্রাম অর্গানাইজ করলো তার জন্য, যাতে তার ভালো লাগে সেই প্রোগ্রামটা। এবং সেই প্রোগ্রামটাতে তিনি খুব মানে মানে মহারানীর যে রিপ্রেজেন্টেটিভ ছিল তিনি কিন্তু খুব আনন্দ উপভোগ করলেন। এবং তারা সেখান থেকে পেল যে এই কিশোরীগুলোকে কিন্তু একটা দিশা দিয়ে এই প্রোগ্রামটাকে করা যেতে পারে। 1960 থেকে পরবর্তী 10 বছর ধরে কিন্তু সেটা অস্ট্রেলিয়াতে চলতে থাকলো। এই বাচ্চাদের নিয়ে রোটারি একটা প্রোগ্রাম করছে, এই করছে। ফাইনালি 1971 এসে রায়লার জন্ম। যে রায়লা এই লিডারশিপ প্রোগ্রামটাকে রোটারি অফিসিয়ালি অ্যাকসেপ্ট করো। তারপর থেকে পৃথিবীর সব জায়গায় হয় এই বাচ্চাদের প্রোগ্রামটা নিয়ে। মূলত এই প্রোগ্রামটার অভিলক্ষ্য হচ্ছে আমাদের যে এই যে একটি উঠতি বয়স 18 বছরের পর থেকে আস্তে আস্তে এই বয়সের লোকরা এসে পরিণত হওয়ার মুখে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি করে দেওয়া, একটা আত্মনির্ভরতা তৈরি করে দেওয়া, একটা বাচনভঙ্গি কি হবে, কিভাবে বলবে, নানা রকম। রায়লাতে কিন্তু একটা স্পেসিফিক প্রোগ্রাম থাকে না, নানা রকম অ্যাক্টিভিটি থাকে। যে ধরুন আপনাকে গান গাইতে হবে, কালচারাল ব্যাপার আছে, আপনাকে নাটক করতে হতে পারে, আপনাকে কিছু তাৎক্ষণিক বক্তৃতা দিতে হতে পারে, রাইফেল শুটিং হতে পারে, হর্স রাইডিং হতে পারে, মানে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের। এবার যে কথাটা আমাদের যে কথাটা টেলপ্লেনে এখানে রয়েছে, জেন নেক্সট, এখানে রোটারি ক্লাবের আগে বিভিন্ন উইংস যেটা ছিল, যেমন মূলত রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি ক্লাব, তার পরবর্তীতে আমরা দেখলাম ইনাপিল ক্লাব, রোটারি ক্লাব। এবার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনি যে কথাটা কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, ইন্টারেক্ট ক্লাব, যে সময়সীমা আপনারা ধার্য করেছেন, বয়সসীমা সেটা 13 থেকে 17, এবং কিশোর বয়সে মূলত একটা মানুষ একটা ছাত্রাবস্থা থেকেই কিন্তু তার মানসিক বিকাশের যে ভিতটা গড়ে ওঠে একদম, এবং সেই ভিতটা গড়ে ওঠার তৈরি করার জায়গাটাতে আপনারা ধরেছেন। এই যে জেননেস বা এই যে ইন্টারেক্ট ক্লাব যেটা রয়েছে আমাদের, তার মূল কাজগুলো কি? দেখুন, ইন্টারেস্ট ক্লাব যেটা আপনি বললেন সেটা 13 থেকে 17 বছর মানে হচ্ছে ঠিক বয়স সন্ধিক্ষণ বলি আমরা, রাইট? ওটা দিয়ে যে আসে। স্কুলের মধ্যে আমরা কিভাবে সংস্থাটা চালাই, ক্লাবটা চালাই, যদিও মনে হয় ক্লাব, কিন্তু অ্যাকচুয়ালি ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন। ক্লাবটা ফর্ম করি আমরা স্কুলের একজন শিক্ষকের তত্ত্বাবধানে রাখি, এবং রোটারি যে ক্লাবটা স্পন্সর করতে, সেই ক্লাব থেকে যার ওই স্কুলের সাথে সময় দিতে পারবে তাকে রাখা। আমাদের মূলত লিডারশিপের উপরে কিন্তু মূল লক্ষ্য দেওয়া, লিডারশিপ এবং লিডারশিপের সাথে ক্যারিয়ার নির্বাচন। মানে আজকে দেখুন আপনি সব, মানে একটা ইংলিশে কথা আছে না, কাপ অফ টি ইজ নট ফর এভরিওয়ান, এক্স্যাক্টলি। তো আজকে এটা কিন্তু নির্বাচন করা বা একটা চয়ন করার একটা সময় হচ্ছে ওই লেভেল থেকে, যে এই ছেলেটির ন্যাকটা কোন দিকে, এই মেয়েটির ন্যাকটা কোন দিকে। এবং আমাদের এই ইন্টারঅ্যাক্টের যে নানা রকম প্রোগ্রামগুলো হয়, অবশ্যই সমাজের কাজ একটা আছে, কিন্তু আমরা সেলফ ডেভেলপমেন্টের প্রোগ্রামটার উপরে বেশি নজর দিই। সেরকমভাবে তাকে গ্রুমিং করা হয়, গাইড দেওয়া হয়, যাতে সে একটি পূর্ণ বয়স্ক বা বয়সটা আর কি ব্যক্তি হিসেবে তখন জীবনে প্রতিষ্ঠিত হবে। জীবনে যদি প্রতিষ্ঠিত হয় তখন অবভিয়াসলি রোটারি তার স্বাভাবিক সাহায্যটা পাবে। এক্ষেত্রে বরাক উপত্যকায় যে ক্লাবগুলো রয়েছে আপনাদের, তার মধ্যে ইন্টারেক্ট যে ক্লাবগুলো রয়েছে, কতগুলো ক্লাব আপনারা এই মুহূর্তে তৈরি করতে পেরেছেন বা তার কাজগুলোকে নিয়ে চলছে? দেখুন, এই মুহূর্তে আমার কাছে যতটুকু সারা 3 to 4 মানে 32-40 এই ডিস্ট্রিক্টে আমাদের মোটামুটি 300+ ক্লাবের ইন্টার ক্লাব আছে, স্কুল টেস্ট 300।
38-39-এর মতো পিরিয়ড। বরাক উপত্যকায় আমার মনে হয় যতটুকু আমি এক্স্যাক্টলি নাম্বারটা দেখিনি, বরাক উপত্যকায় ধরুন গোটা 20 যাওয়া হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্লাবগুলো যেটা আপনি করছে তার সাথে রোটারির যে সমাজসেবামূলক নানা রকম, যেমন ধরুন কোথাও একটা ক্লিননেস এর দায়িত্ব দেওয়া হবে, যেটা তুই একটা সমাজে একটা পরিষ্কার করছে কোনো জায়গায়, বা কোথাও একটা বাচ্চাদের বা নিয়ে একটা কোনো কালচারাল প্রোগ্রাম করছে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, সেখানে ইন্টার ক্লাব থেকে আমরা অর্গানাইজারদের সাথে জুড়ে যাই, যাতে তারা ওই কাজটা কিভাবে হচ্ছে সেটা পর্যবেক্ষণ করতে পারে এবং নিজেদের সেইভাবে ডেভেলপ করে একটা তৈরি করতে পারে। তো তারা সেরকমভাবে কাজ করে নিজেদের ভাবে। কিন্তু রোটারির মূল উদ্দেশ্য কিন্তু এই ইন্টারঅ্যাক্ট ক্লাবকে সমাজের সেবার কাজটা না, সেটা একটা সাইড বাই সাইড চলতে পারে। কি সেলফ ডেভেলপমেন্টটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যে সেই ছেলেটি বা মেয়েটি নিজেকে ডেভেলপ করে। কিভাবে তৈরি করবে? এটাই তো। পাশাপাশি আরেকটা কথা, এই সময়ে এই বয়ঃসন্ধিকাল বা কিশোর বয়সে একটা মানুষের যে মানসিক বিকাশ, তার শারীরিক, মানসিক, তাত্ত্বিক যে বিকাশগুলো ঘটে, সে সময় তার নিজের ভবিষ্যৎ এবং নিজের ওই বা বিকাশের মূল ভিতটা কিন্তু ওই সময় তৈরি করে, যে জায়গাটা আপনারা ধরেছেন। এবং এই জেন নেক্সট এর আ নিয়ে বরাক উপত্যকায় আর কি কোন ধরনের আমি বরাক উপত্যকা এই কারণে বলছি, যেহেতু ডিস্ট্রিক্ট 3240 আপনাদের অনেকগুলো ক্লাব রয়েছে গোটা উত্তর-পূর্ব সহ একসময় বাংলাদেশেরও একটা অংশ ছিল। বর্তমানে সেটা নেই। তো বিশেষ করে উত্তর-পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেখানে অনেকটাই ক্লাব রয়েছে। তার মধ্যে বরাক উপত্যকাও রয়েছে এবং আ আপনাদের এই বরাক উপত্যকাকে নিয়ে আ আলাদা কোনো পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা দেখুন, বরাম উপত্যকা রোটারি ফ্রি টু ফোরগুলোর একটা খুব বিশেষ অঞ্চল। কারণ এই অঞ্চলে এইজন্য বিশেষ অঞ্চল আমি আপনাকে বলছি ২ টো কারণে। একটা কারণ হচ্ছে এখানে আমাদের অনেকেই অ্যাক্টিভ রোটেরিয়ানস আছে, যারা রোটারির সদস্য বা সদস্যা, এবং তারা খুব আ আঙ্গিকভাবে রোটারিকে সাহায্য করে। আর দ্বিতীয় কথা হচ্ছে বরাক উপত্যকার একটা বিরাট অংশ আছে যেখানে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের স্কোপ আছে। ধরুন লিটারেসি স্কোপ আছে, আপনার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এর স্কোপ আছে, বা এনভায়রনমেন্ট এর স্কোপ আছে। তো সেই জায়গাগুলোতে আমাদের সেরকমভাবে কিছু পরিকল্পনা আছে। আ ভবিষ্যতে আমরা চিন্তা করছি যদি কিছু করা যায় সেভাবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন খেলাধুলা, এটা তো একটা জনসেবার কাজ, বা একটা নবীন প্রজন্মকে উৎসাহ দেওয়ার কাজ। আপনাদের এখানে যেমন খেলাধুলা যথেষ্ট প্রচলন আছে এবং এখানে স্টেডিয়াম আছে বা এখানে খেলার জায়গা আছে। আমরা রোটারি থেকে হয়তো চিন্তা করছি সেই জায়গাটাকে যদি আরেকটু উন্নত করে দেওয়া যায়, লোকে যেন সেখানে গিয়ে ভালোভাবে পার্টিসিপেট করতে পারে, বসতে পারে, উপভোগ করতে পারে খেলাধুলা। তো সেরকম একটা পরিকল্পনা আমাদের আছে। সবই পরিকল্পনার মধ্যে আছে। এখনই বাস্তবায়িত হয়নি সেগুলো। বাট আমরা একটা চিন্তা ভাবনা করছি যে আমরা এই জায়গাগুলো যদি আমরা কাজ করতে পারি, আমরা হয়তো মানুষকে কিছুটা এগিয়ে রাখি। আপনারা জানেন গোটা বিশ্বে আ পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল একটা বিশাল বড় কাজ করে চলেছে এবং আ এই মুহূর্তে বলব আমি অনেকটাই কিন্তু সফল আপনারা। এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আর কি, কি চলছে আপনাদের? দেখুন, পোলিও হচ্ছে রোটারির সবচেয়ে ১ম কর্পোরেট প্রোগ্রাম, এবং আমরা মনে করি যে পোলিও দূরীকরণ পৃথিবীর লোকের কাছে আমাদের একটি অঙ্গীকার। আ আমরা এটা ১৯৮৫ সালে আমরা শুরু করি। আমাদের ইচ্ছা ছিল হয়তো তার আগে আমরা এটাকে 100% করে ফেলতে পারবো। আজ অবধি রোটারি ১০৬ টা দেশের থেকে পোলিওকে সরিয়েছে। পোলিওর সরানোর পিছনে, এবং আনফরচুনেটলি আমরা ২ টো কান্ট্রিতে এখনো পোলিওতে আটকে আছি। পোলিও এখনো নির্মূল হয়নি। এই তো দুটো কান্ট্রি এই দুটো আমাদের প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ, একটি পাকিস্তান এবং একটি আফগানিস্তান। তো যতক্ষণ পাকিস্তান বা আফগানিস্তান পোলিও মুক্ত না হচ্ছে, রোটারির কিন্তু এটা প্রাইম ফোকাস। কারণ আমরা অঙ্গীকারটা কোনো দেশভিত্তিক দিইনি। অঙ্গীকারটা দিচ্ছি এই পৃথিবী থেকে আমরা পোলিওকে সরিয়ে দেবো। নাহলে আজকে আপনি বলতে পারেন, অনেকে আমাকে, আমার বন্ধু-বান্ধব আমাকে প্রশ্ন করে যে, ভারতবর্ষ তো ১০-১২ বছর আগে পোলিও মুক্ত হয়ে গেছে। আজও তোমরা কেন পোলিওর জন্য টাকা তুলছো বা পোলিওর জন্য করছো?" তো কথাটা হচ্ছে এইটা যে রোটারি একটা আন্তর্জাতিক সংস্থা। আমাদের অঙ্গীকার কোনো পার্টিকুলার দেশের প্রতি নয়। আমাদের অঙ্গীকারটা হচ্ছে সারা পৃথিবীর প্রতি। তো এখনো যদি একটা দেশেও পোলিও চলতে থাকে, তাহলে সেখানেও আমাদের কাজ শেষ হয় না। পোলিও ছাড়া আমরা লিটারেসি নিয়ে কাজ করছি। কেন, পোলিও ইজ ডেফিনিটলি প্রাইম ফোকাস। তাছাড়া আমাদের লিটারেসি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা যে মেন্টাল হেলথ, কি আজকে আমরা এমন একটা জমানায় একটা এসে পড়েছি যেখানে ১৯-২০ হয়েও কিছু না কিছু মানুষ মেন্টালি সুইফট হয়ে পড়ছে। তার
জীবনযাপন ধরুন, তার কর্মকাণ্ডের প্রেশার ধরুন বা সাংসারিক স্ট্রেস ধরুন, নানা রকম কারণ হতে পারে। এবং বয়স কিন্তু কোনো এর জন্য একটি বয়স নয়। এটি ২০ বছরের ছেলেও মেন্টাল হেলথে ভুগছে, এটি ৬০ বছরের পূর্ণবয়স্ক ভদ্র যেকোনো বয়সী মানুষ তো মানসিক রোগী মেন্টাল হেলথ নিয়ে কিন্তু খুব কনসিয়াস। মেন্টাল হেলথ নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যে কি করে মেন্টাল হেলথটাকে রিডিউস করা যায় বা কন্ট্রোলে রাখা যায়। স্ট্রেস ম্যানেজমেন্টকে কিভাবে করা যায়। তো রোটারি এটা একটা কিন্তু সারা পৃথিবী জুড়ে এই প্রোগ্রামটা শুরু হয়েছে গত ১-১.৫ বছর ধরে। এবং আমাদের ফোকাস যে এই মেন্টাল হেলথের জন্য নানা রকম কর্মসূচি, নানা রকম ওয়ার্কশপ, আ সেমিনার্স করে মানুষের মধ্যে জাগরণ তুলে দেওয়া যে আমরা কালকেও এখানে একটা বড়ভ্যালিতে শিলচর শহরে একটা ডিজিজ প্রিভেনশন এর সেমিনার করেছি। তো সেখানে এক ডক্টর, আপনাদের লোকালি ডক্টর, সে স্ট্রেস নিয়ে বলছে। যে স্ট্রেস ফ্যাক্টরটাকে কিভাবে কন্ট্রোলে রাখা যায়? কি করতে হবে তার জন্য? এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কিন্তু আমরা নিয়েছি এবং আগামীতে এর ইনটেনসিটি আরো বাড়িয়ে দেওয়া হবে। কারণ এটা তো বাড়তে থাকবে, সুতরাং আমাদের কাজটাকেও বাড়িয়ে দিতে হবে। তো দিস ইস ওয়ান অফ দ্য মেইন ফোকাস এরিয়া রোডওয়েজ ইউরোপিয়ান অ্যাওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওয় আসার জন্য এবং অনেকটাই সময় আপনার এখানে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা জানলেন, দেখলেন এবং শুভাশিস ভট্টাচার্যের থেকে আপনারা জানলেন এখানে নেক্সট জেন নিয়ে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240 কি চিন্তাভাবনা, কি কাজ এবং কিভাবে তারা এগিয়ে যাচ্ছে।